আমি জানি না, অন্তর থেকে একজন মানুষ দেখতে চাই যিনি এই ডক্টর ইউনূস সরকারকে বা ডক্টর ইউনূসকে এখন পছন্দ করেন, ব্যক্তিগতভাবে না, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে। আমি দেখতে চাই সেই দুর্ভাগাকে। এখন আমি জানি না যে ডক্টর না, শফিকুল আলম, যিনি এই সরকারের পিআরও মানে প্রেস সেক্রেটারি, তিনি মুখে যা বলেন অন্তরে কি তা কিনা, কারণ উনি তো তার চেয়ে বেশি, আমরা যা দেখছি তার চেয়ে বেশি ডক্টর ইউনূসকে চেনেন। বাংলাদেশে যদি বলি নেককারতম, একেবারে নিকৃষ্টতম কোনো শাসনের ইতিহাস আগামী 100 বছর পরেও লেখা হয়, সামনে এর চেয়ে আর খারাপ কোনো নেককারজনক ইতিহাস লেখা হবে কিনা জানি না। বা আজকে এই 8 নভেম্বর 2025 পর্যন্ত গত 55 বছরের স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাস লেখা হলে ডক্টর ইউনূস সরকারের প্রতি ক্ষেত্রে অর্থনীতি, আইন শৃঙ্খলা, রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক নীতি, কূটনৈতিক সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক, সব কিছু মিলিয়ে এত বাজে একটা শাসন, এটা বলতে কোনো দ্বিধা নেই। আমি শুধু একা বলছি বললে তো ভুল হবে, আমার চেয়ে বহু জ্ঞানীগুণীরা বলছে যে দেশটা 12টা বাজায় শেষ করে দিয়ে গেছে ডক্টর ইউনূস। হয়তো কোনো একটা ছলে বলে কলা কৌশলে আরও 6 মাস 1 বছর যদি এই ডক্টর ইউনূস সরকার প্রলম্বিত করে, বা তার যারা পেয়ারের লোকজন আছে, এনসিপির যেসব ছেলেপেলে নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করে, যারা যারা নতুন বন্দোবস্তের দাবি করে, একজন কুমড়া পটাশ হয়ে উঠেছে ফুলে ফুলে, সেই লোকগুলা যদি দাবি করে কোনো একটা ভাবে জবরদস্তি অথবা তাদের হাতে থাকা প্রচণ্ড অস্ত্রের ঝঞ্ঝনানিতে 6 মাস 1 বছর অব্যাহত থাকলেও এই কথাই বলে যাব যে ডক্টর ইউনূসের এই শাসন দুঃশাসন অপশাসন ছাড়া আর কিছু না। এবং এটা বলবো জোর গলায় এই জন্যে যে কোনো রকম রাজনৈতিক ইন্টেনশন আমাদের মধ্যে নেই, রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই, কোনো যোগাযোগ নেই। প্রায় 3 দশকের কাছাকাছি সময় সাংবাদিকতা করে, রাজনীতির খুব ঘনিষ্ঠ মহলে চলাফেরা করে যা অভিজ্ঞতা অর্জন করেছি এবং নিজের পর্যবেক্ষণের চোখ যা দাঁড়িয়েছে, এত বিশ্রী শাসন ব্যবস্থা শেখ হাসিনার সময় দেখিনি। এত বিশ্রী শাসন ব্যবস্থা এর আগেও হতাশার যতগুলো শাসন হয়েছে দেখিনি। জানি না সামনে এর চেয়ে আর হতাশার কী হতে পারে। এই সরকার বাংলাদেশের অন্যতম প্রতিবেশী ভারতের সাথে যে জায়গায় সম্পর্ক নিয়ে দাঁড় করিয়েছে, এটা তো আসলে মুখ দেখানোর না। ভারত কর্তৃত্বপরায়ণ, ভারত তার স্বার্থ বুঝে, এ নিয়ে কোনো তো আপত্তি নেই, কিন্তু তাকে হ্যান্ডেল করার জন্য সে যে পথ বেছে নিয়েছে এবং একরকম বাংলাদেশকে পারলে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া এবং ভারতের শত্রু পাকিস্তানকে ডেকে এনে মানে পাকিস্তানের শত্রুতাটা আমাদের নিজের কাঁধে তুলে নেওয়া, এরকম একটা সিচুয়েশন তার কোনো ঠেকাই পড়ে নেই। সে যে প্রথম ক্ষমতা নেওয়ার পরেই সে চায়নায় গিয়ে অহেতুক কোনো কারণ ছাড়া ভারতকে পোক করে বসলো, ভারতকে উস্কানি দিয়ে চললো। কি বলেছিল আপনাদের মনে আছে না? সেই সময় সে চায়নায় গিয়ে ভারতের 7 সিস্টার্স নিয়ে তার এই বক্তব্যের উদ্দেশ্যটা কী ছিল এটি আমার মাথায় আজ পর্যন্ত ধরে নেই। তিনি ওই যে চায়নায় গিয়ে বলছেন বঙ্গোপসাগর ঘিরে, ওই সময়ে বঙ্গোপসাগর ঘিরে বাণিজ্য ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। ভালো কথা। প্রধান উপদেষ্টা বলেন নেপাল ও ভুটান স্থলবেষ্টিত দেশ, যাদের কোনো সমুদ্র নেই। ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্য স্থলবেষ্টিত, আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। তিনি এসব দেশের মধ্যে সংযোগ স্থাপনের উপর জোর দেন, যা বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা হবে। ভারতের অভ্যন্তরের জায়গা নিয়ে তিনি সংযোগ স্থাপনের আলাপ তুলেন চীনে, যেখানে চীনের সাথে ভারতের বাজাবাজি। তার মানে ভারত কীভাবে নিয়েছে? ভারতের মধ্যে তখন তীব্র প্রতিক্রিয়া হয়েছে। আমি যে খবরটা থেকে পড়ছিলাম, এই খবরটা ছিল 1 এপ্রিল 2025 সালের, যেখানে 7 সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে ভারতের তোলপাড় সেই সংবাদ ছিল। তো সেই সব করেছেন উনি ডক্টর ইউনূস ওখানে গিয়ে। এর ফলশ্রুতিতে এখন কি হচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষে নতুন গ্যারিসন করেছে, ব্যাপক সৈন্য মোতায়েন করেছে, এবং ভারতের দিক থেকে যেই নসিহত এখন দেওয়া হচ্ছে ডক্টর ইউনূসকে, তো ডক্টর ইউনূসের অর্জন বক্তব্য রাখার ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। এই প্রতিরক্ষামন্ত্রী কিন্তু বলেছিলেন যে 2টা ফ্রন্টে তাদেরকে প্রস্তুত থাকতে, তাদের সৈন্যদেরকে, এবং যে কোনো সময় যে কোনো যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে মন্তব্য রাখার ক্ষেত্রে খেয়াল রাখা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। দেশটির সর্বভারতীয় গণমাধ্যম নেটওয়ার্ক
18 গ্রুপের এডিটর ইন চিফ রাহুল যোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শুক্রবার ভারত বাংলাদেশ দ্বন্দ্বের বিষয়ে নিজের অভিমত তুলে ধরেন রাজনাথ সিং। সেখানে তিনি বলেন, ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না। ভারত এই কথা বলে, কৌশলগতভাবে বলে, কিন্তু জায়গা যেখানে চলে গেছে, প্রবলেম যেখানে তৈরি হয়েছে, সেটা তো এখন গভীর থেকে গভীরে যাচ্ছে। তবে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টতই বলেন, ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, যদিও আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্য রাখি। নয়াদিল্লি কখনোই বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই মন্তব্য করবেন, তিনি যেন ভাবনা চিন্তা করে কথা বলেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্পর্কে এই কথা বলছেন, এবং সেই প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে একজন নোবেল লরেট। এটা একটু আমাদের জন্য অসম্মানের না? তারপরে ব্যাকগ্রাউন্ড খবরে তুলে ধরা হয়েছে যে ডক্টর ইউনূস আসার পর কী কী করেছেন, উনি ভারতকে কীভাবে চটিয়েছেন, ভারতের সাথে সম্পর্ক কেমন। আমরা যখন লাইভে বসি তখন তো দর্শকরা রেসপন্স করেন যে ভারতের আপনারা এই করবেন, যে মেজর আখতারুজ্জামান বললেন না যে আপনি যদি সারাদিন ধরে ভারতের গালি দেন তো ভারতকে আপনারা চুমা দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।